আমরা রাইবোজোম আগ পর্যন্ত পড়ছিলাম, তারপর জুলুজিত গেছি, তাই তো? এখন রাইবোজোম থেকে আবার নিউক্লিয়াস পর্যন্ত পড়বো, পড়ার পর আবার জুলুজিত যাবো। যেহেতু এই চ্যাপ্টারটা বড়, এই জন্য আমরা ভেঙে ভেঙে পড়তেছি, আমি অলরেডি আগেই বলে দিচ্ছি। তো আমাদের এখন যে অঙ্গাণুটা, এটার নাম কি বুঝুম? রাইবোজোম। প্রথমে আমাদের এই অঙ্গাণুটা নিয়ে বই আলোচনা করছে। তো এটা হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটার ভিতরে হচ্ছে প্রোটিন তৈরি হয়। কি তৈরি হয়? তো পরীক্ষা যদি তোমাকে আসে রাইবোজোম কি, তখন তুমি জাস্ট ডেফিনেশন এইভাবে লিখতে পারো যে সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণ হয় সেই অঙ্গাণুটারে কি বলে স্যার? রাইবোজোম। তো তোমার বই কি ডেফিনেশন এভাবে লেখছে না? তোমার বইয়ে যেভাবে লেখুক না কেন, আমি কি বলছিলাম স্যার, তুমি বুঝো কিনা ওটা হচ্ছে মেইন কথা। তুমি যেটা বুঝছো এটা নিজের মতো করে লিখবে, বইয়ের মতো হুবহু লেখা লাগবে এমন কোনো কথা নেই। রাইবোজোম কাকে বলে? ব্র্যাকেট দিয়ে ফেলো। সাইটোপ্লাজমে মুক্ত অবস্থা বিরাজমান যে অঙ্গাণুতে প্রোটিন সংশ্লেষণ শব্দটা থাকবে, প্রোটিন সংশ্লেষণ শব্দটা থাকবে, এটা মনে রাখলে হবে তোমার। তাহলে যে অঙ্গাণুতে প্রোটিন তৈরি হয় ওই অঙ্গাণুটার আমরা কি বলি? অঙ্গ বলবো না অঙ্গাণু বলবো? অঙ্গাণু। বলে অঙ্গ বলা যাবে না স্যার, কোষে খালি চোখে দেখা যায় না, অঙ্গাণু খালি চোখে দেখা যাবে না। তো বড় হইলে আমরা অঙ্গ বলতাম, যেহেতু এগুলো ছোট ছোট জিনিস। আচ্ছা, এই হচ্ছে একটা রাইবোজোমের ছবি। আর তোমরা অলরেডি রাইবোজোম সম্পর্কে বিস্তারিত একটু বলছিলাম, তাই না? রাইবোজোম কয়টা খন্ড থাকে? এটা হচ্ছে ছোট খন্ড, এটা হচ্ছে বড় খন্ড। আচ্ছা, দেন আসলে ক্ষুদ্র শব্দ দাগ দিয়ে রাখো। রাইবোজোম খুবই ছোট, গোলাকার শব্দ দাগ দেওয়ার দরকার নাই। এখন এই রাইবোজোম যেটা হয়, আরেকটা অঙ্গাণুর নাম শুনছো কখনো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই অঙ্গনটার নাম শুনছো না? তো এই রাইবোজোম যেটা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে লাগানো থাকে। রাইবোজোমটা একটা এরকম গোল গোল দানা দানা। বলে স্যার এত বড় তাইলে কেন? এত বড় জুম করে দেখাইছে, বাট নর্মালি রাইবোজোম ছোট ছোট দানা দানা হয়ে থাকে। তো এই রাইবোজোম কিছু কিছু রাইবোজোম আছে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যায় লাগানো থাকে। কই লাগানো থাকে? তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা দেখতে অমসৃণ হয়ে যায়। আমি যদি বলি স্যার এই দেয়ালটার মধ্যে আমি একটা একটা মার্বেল লাগাই দিলাম, তাহলে দেয়ালটার এখন হাত দিলে কি মসৃণ লাগবে না অমসৃণ লাগবে? একইভাবে রাইবোজোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে, তখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকে না, তারে বলি মসৃণ। আমি বোঝাতে পারছি আমার কথাটা? ধরো এটাই এটিভিটাই ধরো হচ্ছে এখন ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি এটার মধ্যে এখানে একটা দানা লাগাই দিলাম, এখানে আরেকটা দানা, এখানে একটা দানা। এবার টিভিটা হাত দিলে কি মসৃণ লাগবে না অমসৃণ লাগবে? তো এটাই বলছে যে সাধারণত অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে। আমি তো বললাম এটা কার গায়ে লাগানো থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম কি মসৃণ হবে না অমসৃণ হবে? অমসৃণ, কারণ এটা লাগানো থাকার কারণে আর পিচ্ছিল হয় না, মানে মসৃণ হয় না আর কি, সহজ কথা। এখন আসো, নর্মালি এ রাইবোজোম কোন কোষে বেশি থাকবে? স্যার যেই কোষ বেশি প্রোটিন তৈরি করে ওই কোষে বেশি থাকবে, কারণ এর কাজে কি বলছিলাম স্যার? প্রোটিন তৈরি করা। তো এগুলো দাগানোর দরকার নাই। কি বলছে? যেই কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি সেই কোষে সবচেয়ে বেশি রাইবোজোম থাকে, এগুলো দাগানোর দরকার। এখন হচ্ছে স্যার আমরা জানি রাইবোজোম সাইটোপ্লাজমে কি বলছে? আমরা একটু আগে বলছিলাম রাইবোজোম কার গায়ের সাথে লাগানো থাকে? কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা অঙ্গাণু না? গোলকি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেন্ট্রিওল, মাইটোকন্ড্রিয়া, এগুলো অঙ্গাণু। তো রাইবোজোমও তো একটা অঙ্গাণু। সে অঙ্গাণু হয়ে আবার আরেক অঙ্গাণুর ভিতরে যে আছে। আমি কথাটা বোঝাতে পারতেছি? সে নিজে একটা অঙ্গাণু না? আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা অঙ্গাণু। দুটাকে একসাথে লাগিয়ে থাকার কথা না আলাদা আলাদা থাকার কথা? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সে আলাদা থাকার কথা, রাইবোজোম সে আলাদা থাকার কথা। কিন্তু রাইবোজোম কি করে? কার গায়ে লাগানো থাকে? তার মানে সে আরেকটা অঙ্গাণুর সাথে লাগানো। তো সবসময় কি লাগানো থাকে না? মাঝে মাঝে মুক্ত পাওয়া যায়। তাহলে একদম মুক্ত অবস্থায় সে থাকে। সবসময় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লাগানো থাকবে এমন না। দেন আমরা জানি আমরা কি কোষ? আদি কোষ না প্রকৃত কোষ? আর আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া। তো আদি কোষের রাইবোজোম আর আমাদের রাইবোজোম কি এক ধরনের? না, আমাদের রাইবোজোম ছিল 80S আর আদি কোষের রাইবোজোম কত S? 70S। 70S দাগ দাও, আদি কোষ দাগ দাও। আমরা এটা নিয়ে আবার ব্যাখ্যা করবো কেন 70 কেন 80, আমরা আপাতত ব্যাখ্যাকে যাইতেছি না। অলরেডি আমরা আদি কোষ প্রকৃতি কোষের মধ্যে পার্থক্য করার সময় ব্যাখ্যা করছি না? সামনে আবার আসবে, তখন ব্যাখ্যা করবো। এখন স্যার আমাদের অন্যান্য যত অঙ্গাণু আছে বেশিরভাগ অঙ্গাণুগুলোর মধ্যে আবরণ থাকে। কি থাকে? কিন্তু কয়েকটা অঙ্গাণু আছে যেগুলোর কোনো কি থাকে না? আবরণ থাকে না। যেমন সাইটোস্কেলেটনের নাম শুনছো না? এই যে কোষের ভিতরে যে কঙ্কাল, ওইটার কোনো আবরণ নাই। আবার এই রাইবোজোমের কোনো আবরণ নাই। তাহলে রাইবোজোমের আবরণ নাই শব্দটা থাকবে। বাট অন্যান্য গোলকি বডি বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলো, সেন্ট্রিওল বলো, সরি সেন্ট্রিওল না, আমাদের নিউক্লিয়াসের কথাই বলো, মাইটোকন্ড্রিয়ার কথা বলো, প্লাস্টিডের কথা বলো, সবারই কি থাকে? নরমালি আবরণ থাকে। বাট রাইবোজোমের কোনো কি নাই। আচ্ছা, এখন আসো রাইবোজোম যখন কি করে জানো? মাঝে মধ্যে রাইবোজোম যেটা করে আমি তোমাকে যদি দেখাই, মাঝে মধ্যে এটা হচ্ছে একটা রাইবোজোম, আমি কালারটা চেঞ্জ করি। খেয়াল করো, এটা রাইবোজোম, এটা আরেকটা রাইবোজোম। রাইবোজোম অনেকগুলো একসাথে থাকে, থাইকে একটা মালার মতো তৈরি করে। কিসের মতো তৈরি করে স্যার? তাহলে এখানে কি রাইবোজোম একটা না অনেকগুলা? অনেকগুলা। কি তৈরি করতেছে? একটা চেইনের মতো তৈরি করতেছে, মালার মতো। তখন এই রাইবোজোমটা কি বলা হয় জানো? তখন এটা বলে পলিজোম অথবা পলিরাইবোজোম। তাহলে পলিজোম পলিরাইজোমের পাশে একটা স্টার দাও, কাকে বলে ব্র্যাকেট দিয়ে। তো সাইটোপ্লাজমে যখন অনেকগুলা রাইবোজোম একসাথে কিসের মতো অবস্থান করে? মুক্তোর মালার মতো, তখন তার কি আর রাইবোজোম বলি না পলিরাইবোজোম বলি? আর আমরা জানি পলি মানে কি একটা বোঝানো অনেকগুলো বোঝায়। পলিরাইবোজোম মানে অনেকগুলো রাইবোজোম একসাথে থাকে। এখন স্যার একটা কোষের নাম দেওয়া আছে যে কোষের মধ্যে এটা প্রায় 20,000 থাকে, দাগ দাও ইকুলি 20,000-এর পাশে ত্রিশটা দিয়ে রাখে। এমসিকিউতে আসে ইকুলাই
ইকোলাই হচ্ছে একটা ব্যাকটেরিয়ার নাম, নাম শুনছো না? ইকোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার একটা কোষ, ব্যাকটেরিয়া নিজেই, ব্যাকটেরিয়া নরমালি এক কোষই হয় নরমালি। তো এই ব্যাকটেরিয়ার একটা কোষের মধ্যে রাইবোজোম কয়টা থাকে? 20,000টা। এবার আসো, ওর ওজনের কত পার্সেন্ট? 22%। এটা বল থাকবে 25টা দিয়ে। ইকোলাইয়ের মোট ওজনের, শুষ্ক ওজনের কত পার্সেন্ট আমাদের রাইবোজোম থাকে? বুঝো রাইবোজোম ওর বেশিরভাগ অংশ কে দখল করে রাখছে? রাইবোজোম। রাইবোজোম একটা অঙ্গাণু, বাট অঙ্গাণু একটা অঙ্গাণু হইয়াই কোষের 22% দখল করে রাখছে। আর কোষের ভিতরে কি অঙ্গাণু একটা থাকে? অনেকগুলো অঙ্গাণু থাকে, গোলগি বডি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিক তো ব্যাকটেরিয়া থাকবে না, তারপরে ধরো সেন্ট্রিওল, সাইটোস্কেলেটন, সবাই যদি 22% করে দখল করলে তাহলে 5টা অঙ্গাণু হইতে 100% হয়ে যায় না? বাট সে একাই কত পার্সেন্ট দখল করে রাখছে? 22%। এটা এমসিকিউতে লাগবে। এখন এর রাইবোজোম আদি কোষও পাওয়া যায়, প্রকৃত কোষ। কিন্তু স্যার আদি কোষ কারা বলছিলাম? আমরা না ব্যাকটেরিয়া? ব্যাকটেরিয়া বলছিলাম কিনা কোনো অঙ্গাণু থাকে না? ব্যাকটেরিয়ার মধ্যে গোলগি বডিও নাই, মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিও নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, কিচ্ছু থাকে না, খালি একটা জিনিস থাকে। কোনটা থাকে? রাইবোজোমটা। এবং আমরা বলছিলাম ব্যাকটেরিয়ায় আবরণী কোনো অঙ্গাণু থাকে না। আর রাইবোজোমে কি আবরণ আছে? ব্যাকটেরিয়া আবরণী অঙ্গাণু থাকে না, কিন্তু রাইবোজোম থাকে। কিন্তু রাইবোজোমে কি আবরণ আছে? তো রাইবোজোম ব্যাকটেরিয়ারও থাকে, আমাদেরও থাকে। সহজ কথায় আদি কোষও থাকে, প্রকৃত কোষও থাকে। যেহেতু সে আদি কোষও থাকে, প্রকৃত কোষও থাকে, এই জন্য ওরে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। 25টা দিয়ে রাখা স্যার, এগুলো ভুল করা যাবে না মোটেও, এগুলো পারতেই হবে। সর্বজনীন অঙ্গাণু কারে বলা হয় স্যার? রাইবোজোম। কেন? তার কি হলে আদি কোষে পাওয়া যায় না প্রকৃত কোষে পাওয়া যায় না? দুই কোষে। আমরা যে সবার মাঝে বিদ্যমান তার কি বলি? সর্বজনীন বলি না? ওই থেকে আসছে সর্বজনীন। এবার আসে আবিষ্কার। কি কার? আচ্ছা, তো এখানে আসে ফার্স্টে একজন বিজ্ঞানীর নাম দেখো আলবার্ট ক্লড। ডাক দাও যকৃৎ কোষ। যকৃৎ তো বুঝো কলিজা, তাই না? লিভার। লিভারের কোষে হচ্ছে সর্বপ্রথম আমাদের রাইবোজোম আবিষ্কার করছে। বাট এখানে আকার দেওয়া আছে, আকার লাগবে না, রাইবোজোমের আকার পরীক্ষা আসে না। যেটা লাগবে না এটা দেখাইও না। তো উনি কিন্তু আবার এটার নাম রাইবোজোম দেয় না, উনি এটার নাম কি দিছে? মাইক্রোজোম। কি জোম? এখন কেন জুম মাইক্রোজোম নাম দিছে? স্যার জুম মানে কি বোঝায় জানো? জুম মানে বোঝায় দেহ। কি বোঝায়? দেহ। জুম মানে দেহ। আর মাইক্রো শব্দের অর্থ কি? ছোট। রাইবোজোম আমরা কি বলছিলাম? ক্ষুদ্র ক্ষুদ্র বলছিলাম না, গোল গোল। তো উনি এগুলো দেখে খুব ছোট ছোট মনে হয়েছে, এর জন্য এগুলোর নাম কি জুম দিয়ে দিছে? মাইক্রোজোম। উনি কিন্তু রাইবোজোম দেয় না, ঠিক আছে? এবার আসো বিজ্ঞানে জর্জ প্যালেট ডাক দাও। উনি পরবর্তীতে এটার নাম দিছে রাইবোজোম। তাহলে রাইবোজোম নামকরণ কে করছে? আর মাইক্রোজোম নামকরণ কে করছে? এই দুটা মনে রাখো, ঠিক আছে স্যার? আচ্ছা, এবার চলে আসো পরবর্তীতে 2 লাইন যেটা বলছে আমাদের কিচ্ছু নাই, পরবর্তী পেজে চলে আসো। এখন স্যার বললাম তো রাইবোজোম কই থাকে? কোষের ভিতরে থাকে। মাঝে মধ্যে সে কোষের অন্যান্য অঙ্গাণুর ভিতরে থাকতে পারে। কই থাকতে পারে? স্যার ক্লোরোপ্লাস্ট কি একটা অঙ্গাণু না? কোষেরই তো থাকে, এটা তো কোষের ভিতরেই থাকে। মাইটোকন্ড্রিয়া কি কোষের একটা অঙ্গাণু না? তো রাইবোজোমও তো একটা অঙ্গাণু। তো নর্মালি ধরো তুমিও মানুষ, আমি মানুষ, তো আমরা সবাই কই থাকি? ঘরের ভিতরে থাকি। ঘরটা ধরো কোষ। এখন তুমি যদি আবার আরেকটা মানুষের ভিতরে যায় বসে থাকো, সম্ভব এটা কোনোদিন না। কিন্তু কিছু পরজীবী ভিতরে থাকে, কৃমি। কৃমি একটা জীব না? আমিও তো একটা জীব। তো নর্মালি কি জীবের ভিতরে জীব বসবাস করে না? কিন্তু কিছু কৃমি আছে বসবাস করে। রাইবোজোম অনেকটা কৃমির মতো। সে কি করে? সে নিজে একটা অঙ্গাণু, সে আবার আরেকটা অঙ্গাণুর ভিতরে থাকে। তো এটাই বলছে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম মানে কি? নিউক্লিয়াস আছে না? নিউক্লিয়াস আছে তরল, এটা কি নামে ডাকি আমরা? নিউক্লিওপ্লাজম। ওই 3 জায়গায় সে থাকতে পারে। কিন্তু দেখতে রাইবোজোমের মতো, হুবো রাইবোজোম যে এমন না। তারে যখন আমরা ডাকি রাইবো নিউক্লিয় প্রোটিন কণা। কি কণা? তাহলে রাইবোজোমের মতো দেখতে ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে যে জিনিসটা থাকে ওটা কি নামে ডাকি আমরা? রাইবো নিউক্লিয় প্রোটিন। কেন প্রোটিন নাম দিচ্ছে? কারণ রাইবোজোম কি তৈরি করে বলছিলাম? প্রোটিন তৈরি করে। রাইবো নামটা কই থেকে আসছে? রাইবোজোম থেকে। কার মধ্যে থাকতেছে? নিউক্লিওপ্লাজম, এই জন্য হচ্ছে নিউক্লিয়। এইভাবে মিলে নামটা হয়েছে। কারণ এটার একটা ইংরেজি নাম আছে, সংক্ষেপে আমরা এটারে বলি আরএনপি। আরএনপি শব্দটা একদম এমসিকিউতে আসে। আরএনপি কই কই পাওয়া যায়? কই কই? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাস্ট। ওকে, এগুলো রাইবোজোমের মতো ক্ষুদ্রাকার রাইবোজোম। যাই হোক, এবার চলে আসো স্যার আরো 2-3টা ডেফিনেশন আছে। নরমালি আমরা কি বলছিলাম? একটু আগে দেখছিলাম একটা রাইবোজোম যখন এরকম চেইনের মতো থাকে তখন তার নাম কি ছিল? পলিজোম। কিন্তু রাইবোজোম যদি এরকম একটা করে থাকে, সিঙ্গেল, খালি একটা সিঙ্গেল থাকে, তখন কি আর পলিজোম বলা যাবে? একের আমরা কি বলি স্যার? মনো। এক মানে কি? মনো। ডাই মানে কত? 2। ট্রাই মানে কত? 3। রাইবোজোম যখন এরকম সিঙ্গেল একটা করে থাকবে তখন তার নাম আর পলিজোম হয় না, তার নাম হয়ে যায় মনোজোম। কি জোম? মনোজোমের পাশে একটা স্টার দাও, কাকে বলে? ব্র্যাকেট দাও। তাহলে সাইটোপ্লাজমে একটা রাইবোজোম থাকলে তারা কি জোম বলবো? মনোজোম। আর অনেকগুলো থাকলে কি বলি? পলিজোম। ওই যে আরেকটা দেওয়া আছে, ওই যে এখানে পলিজোম কাকে বলে? ব্র্যাকেট দাও। পলিজোম কই পাওয়া যায়? একটা শব্দ দিছে এমআরএনএ শব্দটা একদম। আর যাই হোক, এমআরএনএ কি বোঝাইতেছি? এমআরএনএ আমাদের এখনকার পড়া না, এটাই অধ্যায়ের একদম শেষের দিকের পড়া। নিউ স্টুডেন্ট,
আচ্ছা বসেন স্যার, একটু চাপ। কার পরিচিত এখানকার তুমি? কার? ও, ও কালকে যে দেখা হচ্ছিল। যাই হোক, পলিজুম খেয়াল করো। পলিজুম কই থাকে স্যার? এমআরএনএ। এখন এমআরএনএ জিনিসটা কি স্যার? ডিএনএ আর নাম শুনছো কিনা? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ বলে রাইবো নিউক্লিক অ্যাসিড। তো আরএনএ আবার 5 প্রকার হয়। কয় প্রকার হয়? আমরা যখন আরএনএ পড়তে যাব তখন দেখবো। আমাদের এই বইয়ের মধ্যে আছে আরএনএ এবং ডিএনএ নিয়ে একটা পেজ খুলে তো দেখে আসো যে আরএনএ যে 5 প্রকার। কত নাম্বার পেজ? সবাই খুলবা হচ্ছে, হ্যাঁ নতুন বই, 51 নাম্বার পেজ। 51 নাম্বার পেজ খুলে দেখতে পারো রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ। এই আরএনএ এর এখানে 51 নম্বরের পরে 52 নম্বর পেজটা খুলে দেখতে পারবা যে আরএনএ যে 5 প্রকার আছে এর মধ্যে 2 নাম্বার আরএনএটার নাম, 52 নম্বর পেজে 2 নাম্বারটার নাম এমআরএনএ। পাইছো? যাই হোক, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, কোন আরএনএ কি করে, কোনটার নাম, এইগুলোর নাম এমন হয়েছে কেন। তাহলে আমাদের আরএনএ কয় প্রকার বললাম? 5 প্রকার। এর মধ্যে একটা আরএনএর নাম কি? আরএনএ এমআরএনএ। এটা দ্বারা এম দ্বারা বোঝায় মেসেঞ্জার আরএনএ, সে হচ্ছে মেসেজ বহন করে। যাই হোক, এই এমআরএনএ এর মধ্যে আমার কি রাইবোজোম পাওয়া যায়? পলিজোম বা পলিরাইবোজোম। আর পলিজোম বা পলিরাইবোজোম মানে কি? একটা রাইবোজোম না অনেকগুলো রাইবোজোম। একটা কিসের মতো তৈরি করে বলছিলাম? মালার মতো। কিসের মতো? মালার মতো। আর মনোজোম, এটা মানে কয়টা রাইবোজোম? একটা। স্যার গেটটা কি আপনারা দিয়ে আসছো? না না, ও তো এখন আসছে। গেট আপনারা দিয়ে আসছো? গেট গেট একটা দেখো তো। একবার লাগাই না, জাস্ট আপনারা দিয়ে আসো। এই একবার লাগাই দাও, একবার লাগাই দাও। 20 বাজছে, 20-এর পর আর কারো ঢুকতে দিব না। একবার লাগা দিচ্ছ না? হ্যাঁ, আসবোই না, এটা বোঝাই যায়। ওকে, এতটুকু পর্যন্ত দেখাইছো। এবার চলে আসো স্যার, আরো 2টা ডেফিনেশন আছে। একটু আগে আমরা বলছিলাম রাইবোজোম স্যার ক্লোরোপ্লাস্ট মাঝে মধ্যে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়। নরমালি রাইবোজোম থাকার কথা কোথায়? কোষে। এখন কোষের ভিতরে তো আবার ক্লোরোপ্লাস্ট থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, ওইগুলোর মধ্যে মাঝে মধ্যে কি থাকে স্যার? রাইবোজোম থাকে। তো রাইবোজোম যখন সাইটোপ্লাজমে থাকে তখন তারা আমরা বলি সাইটোরাইবোজোম। কি রাইবোজোম? আর রাইবোজোম যখন মাইটোকন্ড্রিয়াতে থাকে তখন তারা আমরা বলি মাইটোরাইবোজোম। কঠিন ডেফিনেশন, সহজ, নামের সাথে মিল আছে। সাইটোপ্লাজমে থাকলে বলি সাইটোরাইবোজোম, রাইবোজোম যদি মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকে তখন বলি মাইটোরাইবোজোম। এই দুটো ডেফিনেশন ব্র্যাকেট দিয়ে হলো। এবার আসো প্রকারভেদ। ওই যে একটু আগে 70 80 বলছিলাম, এটা চলে আসছে এখানে। প্রকারভেদ তো আমরা অলরেডি জানি রাইবোজোম কত প্রকার স্যার? 2 প্রকার। একটা আমরা বলি 70S আর একটা আমরা বলি 80S। আচ্ছা, এই জিনিসটাই আমার বই এখানে বোঝানো আছে। আমি যদি তোমাকে রাইবোজোমের ছবিটা দেখাই, প্রিন্ট করাইছো কে কে এটা? রাইবোজোম পড়তেছি না? এই যে রাইবোজোম। তো এই দেখো রাইবোজোম কি বলছিলাম, আবরণীয়। তারপরে ইকোলয়ের কোষে কয়টা থাকে? 20,000। কত পার্সেন্ট? 22%। এটা কি ফ্যাক্টরি বলে? এটা যেহেতু আদি কোষ প্রকৃত কোষে থাকে, এটা কি অঙ্গাণু বলছিলাম? সর্বজনীন অঙ্গ। তারপরে অন্যান্য অঙ্গাণুতে যে রাইবোজোম থাকে ওইটা কি বলছিলাম? আরএন। মনে আছে আরএনপি কই কই পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। এবং এটা মনে রাখার একটা ছন্দ আছে। ছন্দটা কি জানো? কোথায় কোথায় পাওয়া বলছে? ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। 3 জায়গায় কমন না এটা? এখানেও থাকে, এখানেও থাকে, এখানেও থাকে। এটা মনে রাখবো কমন দিয়া। কি দিয়ে মনে রাখবা? কমন। ক মানে ক্লোরোপ্লাস্ট, ম মানে মাইটোকন্ড্রিয়া, দন্ত ন মানে নিউক্লিয়াস। তাহলে এই 3 জায়গার মধ্যে যে রাইবোজোম পাওয়া যায় ওইটা আমরা কি বলি? আরএনপি। কি বলি স্যার? তারপরে ওই যে রাইবোজোমের আবিষ্কার এবং নামকরণ, এগুলো পড়াই ফেলছি না স্যার? আমাদের এটা লাগবে যে কিছু ডেফিনেশন। ডেফিনেশন তো পড়ছি, মনোজোম, পলিরাইবোজোম, সাইটোরাইবোজোম, মাইটোরাইবোজোম। এখন আসো রাইবোজোমের প্রকারভেদ। স্যার বইয়ের মধ্যে যে দেওয়া আছে এখানে একসাথে ভালো, আমি এখানে তোমাকে একদম গোছানো আকার আছে, বক্স আকার, এটা আমি দেখাই। তো আসো রাইবোজোম প্রকারভেদ। আকার এবং সেডিমেন্টেশন এর সহগ হিসাবে রাইবোজোমের কয় ভাগে ভাগ করছে? তো সেডিমেন্টেশন সহগ জিনিসটা আমি অলরেডি একবার ব্যাখ্যা করছি আমরা আগের ক্লাসগুলোতে, যেহেতু নতুন 2-1 জন আসো আর ভুলে গেছো কিনা আমি জানি না, আমি আর একটু ব্যাখ্যা করি। রাইবোজোমের হচ্ছে 2টা খণ্ড থাকে। কয়টা খণ্ড? উপরের খণ্ডটা আমরা বলি ছোট খণ্ড, নিচের খণ্ডটা বলি বড় খণ্ড। তো একজন বিজ্ঞানী, ওনার নাম হচ্ছে বিজ্ঞানী বেদবার্গ। কিবার? বেদবার্গ। যদি আমি আগে এটার উচ্চারণ করতাম সবেদবার্গ, যদি আসলে সবেদবার্গ না, এসের উচ্চারণ হবে জার্মান ভাষায়, এসের উচ্চারণ হয় না, বেদবার্গ। তো উনি যেটা করছে রাইবোজোমের ছোট খণ্ডটার হচ্ছে একটা মেশিনে দিয়েছে। মেশিনটার মধ্যে সেন্ট্রিফিউগাল মেশিন। কি মেশিন? এই সেন্ট্রিফিউগাল মেশিন হচ্ছে একটা ঘূর্ণন যন্ত্রের মতো, এটা ঘুরতে পারে। ব্লেন্ডার মেশিন যেরকম ঘুরে, ব্লেন্ডার মেশিনের মতো। তো ওই মেশিনটার ভিতরে টেস্ট টিউব বসানো যায়। কি বসানো যায়? উনি টেস্ট টিউব বসাইয়া ওইটার ভিতরে হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ডটা দিয়ে দিচ্ছে। কোন খণ্ড দিছে? ছোট খণ্ডটা দেওয়ার পরে দেখছে যে এটা অদক্ষেপ করতে কত সময় লাগে। যদিও এখানে এস দ্বারা সময় বোঝায় না, আমি তোমাকে বোঝানোর জন্য সুবিধার জন্য বলতেছি। উনি ছোট খণ্ডটা দিচ্ছে, দেওয়ার পরে দেখছে এটা অদক্ষেপ করতে 30 সেকেন্ড সময় লাগছে। কয় সেকেন্ড? ব্লেন্ডার মেশিনের মধ্যে অনেক কিছু দিইনি আমরা, দিয়ে গুঁড়ো করি না, এক একটা গুঁড়ো করতে এক এক সময় লাগে।
উনি রাইবোজোম ছোট খণ্ডটা ব্লেন্ডার মেশিনে, সহজ কথায় সেন্ট্রিফিউগাল মেশিনে দিয়েছে, দিয়ে সময় লাগছে কত সেকেন্ড, আবার এটা বাইর করছে, বাইর করে আবার বড় খণ্ডটা দিচ্ছে, এবার দেখছে সময় লাগছে কত সেকেন্ড, 50 সেকেন্ড। এবার কি করছে, ওইটাও বাইর করছে, বাইর করে এবার দুইটা খন্ড একসাথে দিয়ে দিচ্ছে, এবার দেখে সময় লাগছে কত সেকেন্ড, 70 সেকেন্ড, 80 সেকেন্ড আর লাগে না। কথা বুঝতে পারছো? তাহলে রাইবোজোম ছোট খণ্ডতে যখন সময় 30 লাগে, বড়টায় কত ঘন্টা লাগে, 50, দুইটা মিলিয়ে কত লাগে স্যার, 70। এবং এই 70 যাদের লাগে তাদের আমরা বলি আদি কোষ বা আদি রাইবোজোম। তাহলে আদি কোষের রাইবোজোম কত এস, কিন্তু আমি আবার বলতেছি এস মানে কিন্তু সময় বোঝায় না, এস মানে বোঝায়, এস এর পুনরূপ হচ্ছে সেডিমেন্টেশন। কি বোঝায়, সেডিমেন্টেশন মানে বোঝায় অদক্ষেপ। কি বোঝায়, এস মানে বোঝায় অদক্ষেপের হার, বাট অদক্ষেপের হারটা আমি এস দ্বারা তোমার সহজে বললাম আর কি বোঝানোর জন্য। আর আমরা যারা, আমরা কি আদি কোষ না প্রকৃত কোষ? তো আমাদের ক্ষেত্রে রাইবোজোমের এই ছোট ঘন্টাটা যখন হচ্ছে মেশিনে দিছে তখন সময় লাগছে 40, আর যখন বড়টারে দিছে তখন সময় লাগছে 60। বাট যখন দুইটার একসাথে দিছে তখন আর 100 লাগে নাই, 60 আর 40 আর 100 না লাগে কত লাগছে, 80। তার মানে আমাদের রাইবোজোম কত এস, 80 এস, আর আদি কোষের রাইবোজোম কত এস, 70 এস। ক্লিয়ার স্যার এতটুকু? যেটা বলছে যে রাইবোজোমের বৈশিষ্ট্য আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে। তো একটা রাইবোজোম হচ্ছে কত এস, 70 এস, আর একটা হচ্ছে কত এস, 80 এস। এখন 70 এস রাইবোজোম, এটা যেহেতু আকারে 70 এস, তেমন অদক্ষেপের হার কম আর এটার অদক্ষেপের হার বেশি। এখন এটার ওজন আর এটার ওজন কি একরকম হবে না, এটার ওজন কত বলছে 2.7 ইন্টু 10⁶ ডাল্টন, আর এটার ওজন কত বলছে 40 গুণ 10⁶, এটাও 10⁶, এটাও 10⁶, বাট এটার মানটা কত 2.7, এটার মানটা কত 40। তাহলে যেটার 80 এস এটার ওজনটা বেশি, যেটা 70 এস এটার ওজনটা। এখন ডাল্টন জিনিসটা কি, ডাল্টন হচ্ছে আমাদের ক্ষুদ্রতম মান পরিমাপের একক। ডাল্টনের নাম শুনছো তোমরা কখনো? এটার মান হচ্ছে 1.664 ইন্টু 10⁻24 গ্রাম, আমি যদি ভুল না করে থাকি এরকম একটা মান হবে ওর কথা, এরকম কিছু একটা গ্রাম। কেজিতে বললে হয় 10⁻27 কেজি, এটা হচ্ছে ডাল্টন। তার মানটা কি ছোট না অনেক বড়? অনেক ছোট, তাই না? আচ্ছা যাই হোক, তাহলে রাইবোজোমের দুইটা ওজন মনে রাখতে হবে। এবার আসো 70 এস কি 70 এস নাকি এটা আবার দুইটা খন্ড নিয়ে তৈরি বলছি, কত কত 30 আর 80টা কত 40 এবং 60, এগুলো পাততে হবে স্যার, এগুলো ভুল করা যাবে না, এবং এগুলো পরীক্ষা প্রচুর আসে। দেন কাদের থাকে স্যার, 70 এস কাদের থাকে বলছি, আর 80 এস কাদের থাকে? দেন এইগুলোর মধ্যে আবার আরএনএ থাকে। কি থাকে? এই 70 এস রাইবোজোম আরএনএ থাকে কয় ধরনের? ওই যে স্যার বলছিলাম আরএনএ কয়, সরি আমরা বলছিলাম আরএনএ কয় প্রকার, 5 প্রকার। একটু আগে একটা আরএনএ নাম শুনছিলাম এম আরএনএ, আর একটা আরএনএ নাম দিচ্ছে আর আরএনএ। আর আরএনএ আর একটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর রাইবোজোম আমরা পড়তেছি কি নিয়ে স্যার, রাইবোজোম, তো এখানে তো রাইবোজোমাল আরএনএ থাকবে। আমরা আরএনএ যে 5 প্রকার ওটা নিয়ে সামনে বিস্তারিত পড়বো, আপাতত এটা জানা রাখো আরএনএ কয় প্রকার, 5 প্রকার। এখন বলো সাব ইউনিট, ওমা সাব ইউনিট মানে হচ্ছে যে ভগ্নাংশ ছিল, এই যে দুইটা খণ্ড ছিল, এটা একটা সাব ইউনিট, এটা আরেকটা। সাব মানে কি উপ, ইউনিট মানে কি একক। এই পুরাটার নাম কি, রাইবোজোম। রাইবোজোম কয়টা খণ্ডে বিভক্ত, এটা একটা সাব ইউনিট, এটা আরেকটা সাব ইউনিট, ওইটা বোঝাইছে ইংরেজিতে। আচ্ছা গেল। দেন এটার আরএনএ কয় ধরনের, আর এটার আর আরএনএ কয় ধরনের? দেখো এটা ছোট, এটা 3 ধরনের, এটা বড়, এটা 4 ধরনের। এবার আসো এটা বলবো প্রোটিন থাকে। রাইবোজোমের কাজ কি, কি তৈরি করা? রাইবোজোম পড়লাম, এটার নাম প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরি করবে। তো 70 এস রাইবোজোমে কয় প্রকার প্রোটিন থাকে, আর 80 এস রাইবোজোম কত প্রকার? এটা একবার মিলে গেছে, 80 সাথে 80 প্রকার, তাই না? আর এমনি মনে রাখা যায়, দেখো 70 সবকিছু কম আর 80 সবকিছু হয়ে গেল না স্যার? এবার বই থেকে এগুলো আমরা একটু দাগায় ফেলবো। আচ্ছা ওই যে এখানে ব্যাটবার্গ নিয়ে একটা কথা বলছে, যে ব্যাটবার্গ বিজ্ঞানীর নাম ছিল ব্যাটবার্গ। উনি যেহেতু এটা আবিষ্কার করছে এই পদ্ধতি, এই জন্য ওনার নাম অনুসারে এটার নাম দিয়েছে আসমানে ব্যাটবার্গ একক। তো কোনো বস্তুকে সেন্ট্রিফিউজ করলে, বানানটা দেওয়া ভুল, কিছু একটা হবে, তার অদক্ষেপ জমায়। আমরা বলছিলাম ওই যে সেন্ট্রিফিউগাল মেশিনে দিলে কি হয় স্যার, অদক্ষেপ জমে। তো সেন্ট্রিফিউজ করার কালে বিভিন্ন ভরসম্পন্ন বস্তুর অদক্ষেপণের হারে আমরা কি বলি, ব্যাটবার্গ ইউনিট। কি বলি স্যার? তো এটার আমরা ব্যাটবার্গ একক নামে ডাকি। কোন বিজ্ঞানীর নাম অনুসারে বলছিলাম, এটা থিওডোর ব্যাটবার্গের নাম অনুসারে এটা হয়েছে। এখন এই যে রাইবোজোম দুই প্রকার বললাম, 70 আছে 80 আছে, এগুলো ছাড়াও মাঝে মধ্যে অন্যান্য প্রাণীতে বা জীবে আরো বিশেষ ধরনের কিছু রাইবোজোম পাওয়া যায়। এর মধ্যে একটা দিচ্ছে 55 এস, কত এস, আর একটা দিছে 77 এস। তো 55 বা 55 এস রাইবোজোম পাওয়া যায় কাদের, স্তন্যপায়ী। আমরা তো স্তন্যপায়ী, তাই তো? তো আমাদের মধ্যে মাঝে মধ্যে পাওয়া যেতে পারে। আবার 77 এস রাইবোজোম পাওয়া যায় কোথায়, ছত্রাক। এই দুইটা আবার পরীক্ষা প্রচুর আসে, কারণ এগুলো তো ব্যতিক্রম। নরমালি রাইবোজোম কত এস, কত এস 70 এস আর 80 এস। তবে মাঝে মধ্যে 55 আর 77 পাওয়া যায়। 55 কাদের পাওয়া যায়, স্তন্যপায়ী, আর 77 কাদের পাওয়া যায়? তুমি আবার প্রশ্ন করো না স্যার 77 এর ভাঙলে কত কত হবে, এটা বই দেওয়া নাই, আমারও জানা নেই। এটা তোমার জানি কোনো লাভ আছে? তুমি এটাই জানো রাখো 77 মানে ছত্রাক, এটাই তো মনে রাখতে পারবে না, আর সাব ইউনিট দিয়ে কি করবা? আচ্ছা আমরা আমাদের মেইন বই চলে যাই। তাহলে মেইন বই থেকে আবার জিনিসগুলো দাগাই ফেলো। এই যে প্রকারভেদ বুঝাবো না, খালি দাগাই দিব, কারণ খালি বুঝাই ফেলছি এটা।
তাহলে আসো আমাদের এই সেডিমেন্টেশন সহগ, যেটা ইংরেজিতে বলে কোএফিসিয়েন্ট, অধঃক্ষেপণের হার, এটার অনুসারে কয় প্রকার? 70 আর 80, ভুল দাগ দাও। আচ্ছা 70 এর ওজনটা দাগ দাও 2.7 ইন্টু 10⁶ ডাল্টন। এটা থাকে কোন কোষে? আদি কোষে। 80 এর ওজন দাগ দাও 40 গুণ 10⁶, কোন কোষে থাকে? প্রকৃতি কোষে। 70 কত কত মিলে তৈরি হয়? 50 আর 30। আর 80 কত কত মিলে তৈরি হয়? 60 এবং 40। আচ্ছা দেন চলে আসো নেক্সটে আসো 77, গোল দাগ দাও, ছত্রাক ছত্রাক গোল দাগ দিয়ে স্টার দিয়ে রাখো, এটা র্যাম থেকে আসবে যে 77 রাইবোজোম কাদের পাওয়া যায়? ছত্রাকে। আচ্ছা আর 55 এরটা কই? ওই যে আরেকটা আছে, হ্যাঁ স্তন্যপায়ী গোল দাগ দাও 55s পাশে স্টার দিয়ে রাখো পাবে 55। এটা স্তন্যপায়ীর মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায়, মাইটোকন্ড্রিয়ার সাথে দাগ দিয়ে রাখো, এই শব্দগুলো গোল দাগ দিয়ে ফেলো। আর নোটের পিডিএফ তো আমাদের ইয়াতে দেওয়াই আছে, টেলিগ্রাম গ্রুপ, সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর তোমরা প্রিন্ট করানোর কথা বলছো, যারা প্রিন্ট করে নিছো তারা পাইছো। আচ্ছা আর এখানে এস মানে কি বোঝায়? এস মানে হচ্ছে ব্যাথবার্গ ইউনিট বা ব্যাথবার্গ একক। কোন বিজ্ঞানীর নাম অনুসারে আসছে এটা? থিওডোর ব্যাথবার্গ। আর ব্যাথবার্গ কারে কয়? ব্র্যাকেট দাও। সেন্ট্রিফিউগাল যন্ত্রের ভিতরে ঘূর্ণন প্রক্রিয়া বিভিন্ন বস্তুর অধঃক্ষেপের হারকে কি বলি? ব্যাথবার্গ একক। কোনটা কি পরিমাণে অধঃক্ষেপ করে ওটারে বোঝায়। হয়েছে স্যার এতটুক? দেখায় না। এবং রাইবোজোম কোন, এই যে 70s আর 80s কোনটা কত একক নিয়ে গঠিত, এগুলা ভুল করতে করা যাবে না স্যার, এগুলা বোর্ডে প্রচুর আসে। এবার আসো রাইবোজোমের আকৃতি এবং ভৌত গঠন। আমাদের গঠন দুই প্রকার হয়, একটা আমরা বলি ভৌত গঠন আর একটা আমরা বলি রাসায়নিক গঠন, তাই না? ভৌত গঠন কোনটার বলি? খালি চোখেটা দেখতে কেমন। আর রাসায়নিক গঠন মানে কি কি যৌগ দিয়ে তৈরি। আচ্ছা আকৃতি ভৌত গঠন, এখান থেকে স্যার আমরা যত অঙ্ক নই পারবো সবগুলোর দেখবা যে আকৃতি দেওয়া থাকবে, দৈর্ঘ্য এত ন্যানোমিটার, প্রস্থ এত ন্যানোমিটার, তারপরে হচ্ছে ব্যাস এত ন্যানোমিটার। এগুলো পরীক্ষা খুব কম লাগে, কারণ বিশেষ না হলে তুমি জাস্ট টেস্ট পেপার খুলে বিগত বছরের কোশ্চেন দেখো, এই যে মান টান ধরো কোনটা কত ন্যানোমিটার, এগুলো পরীক্ষা কম আসে। আর যেটা বেশি আসবে এটা পাশে তো আমি স্টার দিয়ে দিতেছি। আচ্ছা এখন আসো এই যে কি বলছে, রাইবোজোম বলছে উপবৃত্তাকার, এগুলো পরীক্ষা আসবে না। রাইবোজোম বৃত্তাকার, এগুলো পরীক্ষা আসে, এগুলো দাগাইও না। আচ্ছা দুই পাশ থেকে চ্যাপ্টা, এগুলো কোনোদিন পরীক্ষা আসবে না। এখন আসলে চওড়া, চওড়া হচ্ছে 22 ন্যানোমিটার দাগ দাও, এবং উচ্চতা 20 ন্যানোমিটার দাগ দাও। এবং এটা মেডিকেল ভর্তি পরীক্ষা 10-11-তে আসছিল, অনেক আগে, প্রায় কত বছর, 14 বছর আগে আসছে। আচ্ছা আর কি দিয়ে তৈরি রাইবোজোম? একটু আগে বলছিলাম কি কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। আর মনে আছে একটার মধ্যে প্রোটিন ছিল 52 প্রকার, আর একটা ছিল কত প্রকার? 80 প্রকার। একটার মধ্যে আরএনএ ছিল 3 প্রকার, আর একটা ছিল, মনে আছে? তাহলে সে কি আর কি দিয়ে তৈরি? প্রোটিন এবং কি দিয়ে? আর এখানে বলছে রাইবোজোমের বহু প্রোটিন মূলত এনজাইম, এটা দেখানোর দরকার নাই। তোমরা একটা কথা বলে রাখি স্যার, তোমরা হরমোনের নাম শুনছো, হরমোন, আর এনজাইমের নাম শুনছো? এই দুইটা জিনিসই মূলত প্রোটিন, এই দুটোটা যৌগ মূলত কি? প্রোটিন। তার হরমোনও এক ধরনের প্রোটিন, এনজাইমও এক ধরনের কি স্যার? প্রোটিন। তো যত এনজাইম আছে সব এনজাইম হচ্ছে এক ধরনের প্রোটিন, কিন্তু সব প্রোটিন কিন্তু আবার এনজাইম না। আমরা বিভিন্ন প্রোটিন খাই না, ডিমের মধ্যে প্রোটিন আছে না নাই? ওই প্রোটিন কি এনজাইম স্যার? এনজাইম হচ্ছে যারা বিক্রিয়া করে, খাদ্য হজমে সহায়তা করে তারা। আচ্ছা যাই হোক আসো, চলে আসো এরপরে এই রাইবোজোম এটা দেখতে কেমন। তো এটার জন্য একজন বিজ্ঞানীর নাম লাগবে না, এই বিজ্ঞানীর নাম আসবে না। তো উনি হচ্ছে রাইবোজোমের ছোট খণ্ডটার মধ্যে 3টা খণ্ড দেখছে, মানে ছোটটার আবার দেখছে বিভিন্ন অংশ নিয়ে গঠিত, বড়টা দেখছে আবার বিভিন্ন অংশ। রাইবোজোমের 2টা অংশ না, একটা ছোট খণ্ড আর একটা বড় খণ্ড। তো উনি দেখছে ছোট খণ্ডটা কি কি নিয়ে তৈরি? মাথা, পাদদেশ আর মঞ্চ, 3টা অংশ নিয়ে গঠিত। মাথা, পাদদেশ আর কি? ধর একটা, আমরা যদি একটা মানুষও দাঁড়াই থাকি, আমার এটা কি মাথা না? নিচে কি আছে? পা। মাঝখানে যে দেহটা, এটা মঞ্চ। কি বলছে? ওই যে তোমরা মঞ্চের মধ্যে যে মানুষ নাচানাচি করে না, ওই রকম আর কি। তাহলে আমাদের কি হয়েছে? রাইবোজোমের ছোট খণ্ডটার মধ্যে কয়টা অংশ? 3টা, মস্তক, পাদদেশ আর কি মঞ্চ। তাহলে বড় খণ্ডটার কয়টা অংশ? বড়টার আবার 3টা অংশ। তো বড়টারও 3টা, কি কি? চূড়া, বৃন্ত আর কেন্দ্রীয় স্ফীত। শব্দ 3টা দাগ দাও, চূড়া, বৃন্ত আর বলছে কেন্দ্রীয় কি অংশ? স্যার এটার সাথে এটা কোনো মিল আছে? কিন্তু মানে লেখাগুলো মিল না থাকলো স্যার, মানে সব শব্দে যে শাব্দিক অর্থ আছে সেটা অনুসারে মিল আছে। যেমন আমি তোমার বলি, এই কেন্দ্রীয় স্ফীতটা তুমি মঞ্চ বলতে পারো, তারপরে চূড়াটারা তুমি মাথা বলতে পারো, মাথা কই থাকে স্যার আমাদের। আর বৃন্তটারা তুমি পাদদেশ বলতে পারো। বৃন্তের মাধ্যমে কিছু লাগানো থাকে না স্যার, যেমন আমের বোটা আছে না, বোটা দিয়ে আম ঝুলানো থাকে। আর ধরো আমি যদি এখানে আমটারে মাটি না, মানে
আর সহজ কথা যদি আমি তোমার বলি, কি দিয়ে বলবো, ধরো আমরা যে দাঁড়ায় আছি, আমাদের পা দিয়ে মাটির সাথে লাগানো আছে না, আমি পাটার একটা বৃন্ত বলতে পারি। যে জিনিসটা কোনো জায়গায় লাগানো থাকে ওটা আমরা কি বলি, বোটা বলি না? আম যেরকম ডালের সাথে লাগানো থাকে ওই জায়গাটার বোটা বলি। তা আম যদি মাটিতে লাগানো থাকতো তারপর আমের বোটাটা তখন মাটির সাথে লাগানো থাকতো, ওই রকম আর কি। তো তিনটার এই যে দুইটা খণ্ডের যে অংশগুলা উচ্চারণগত পার্থক্য থাকলো, শাব্দিক অর্থ কিন্তু একই রকম। আচ্ছা দেন চলে আসো নেক্সট। আর কি খেয়াল করো, যে আমরা একটু আগে বলছিলাম রাইবোজোমের কাজ কি, কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। এখন আসো, এমআরএনএ অণু রাইবোজোমের সাথে যুক্ত হইলে টিআরএনএ এর সহায়তায় অ্যামাইনো অ্যাসিড দিয়ে পলিপেপটাইড তথা প্রোটিন তৈরি করে। এই কথাটা বলতে আমি একটু একটু ব্যাখ্যা করি। তোমরা কি জানো প্রোটিন কি দিয়ে তৈরি? তোমরা সবাই তিনটা নাম শুনছো, শর্করা, আমিষ আর হচ্ছে স্নেহ। আচ্ছা, শর্করা বাংলায় গ্লুকোজ পাওয়া যায়, এটা জানো? আমিষ বাংলায় অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, কি পাওয়া যায়, অ্যামাইনো অ্যাসিড। আর এটা বাংলায় পাওয়া যায় গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিড, সংক্ষেপে রাখলাম। ওকে, তাহলে আমিষ বাংলায় কি পাওয়া যায়? তাহলে কি উল্টা করে বলতে পারে অ্যামাইনো অ্যাসিড মিলে আমিষ তৈরি করে? বলতে পারি কিনা? তার মানে এখন আসো খেয়াল করো, এই আমার কাছে ধরো একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে আরেকটা অ্যামাইনো অ্যাসিড। কয়টা অ্যামাইনো অ্যাসিড দিলাম? তিনটা। এই অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো একটা একটা মিলতে মিলতে একসময় কি তৈরি হবে, প্রোটিন। এখন এই অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে একটা বন্ধন আছে না নাই? তোমরা অনেক বন্ধনের নামই শুনছো, যেমন আয়নিক বন্ধন নাম শুনছো, ধাতব বন্ধন, সমযোজী বন্ধন নাম শুনছো না? কিন্তু অ্যামাইনো অ্যাসিড যখন বন্ধন তৈরি করে তখন ওই বন্ধন না, এগুলোর নাম কি বন্ধন জানো? পেপটাইড বন্ধন। কি বন্ধন? মূলত প্রোটিন তৈরি করার জন্য পেপটাইড বন্ধন লাগে। কি বন্ধন লাগে? এখানে কি পেপটাইড বন্ধন একটা না দুইটা? আমি যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড দেই তাহলে কি বন্ধন আরেকটা তৈরি হবে না? আমি যদি আরেকটা অ্যামাইনো অ্যাসিড লাগাই তোর বন্ধন কি একটা হইতেছে না অনেকগুলো হয়ে যেতেছে? তখন এটা আমরা বলি পলিপেপটাইড। কথা বোঝাতে পারতেছি? তাহলে পলিপেপটাইডে কি বন্ধন একটা না অনেকগুলা? তো বন্ধন যদি অনেকগুলো হয়, অ্যামাইনো অ্যাসিড একটা থাকবে না অনেকগুলো হবে। তাহলে প্রোটিন মূলত পলিপেপটাইড জাতীয় যৌগ। কি জাতীয় যৌগ? কারণ এটার মধ্যে কি পেপটাইড বন্ধন একটা থাকে না অনেকগুলো থাকে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এটাই বলছে যে অ্যামাইনো অ্যাসিড গুলো দিয়ে পলিপেপটাইড তৈরি হয়। আর এই পলিপেপটাইড মূলত এক ধরনের কি, প্রোটিন। আর এটা কাজটা তৈরি করে কে? এটা রাইবোজোম। কে তৈরি করে প্রোটিনটা? কিন্তু সে একজনের সাহায্য নেয়। রাইবোজোম একজনের সাহায্য নেয় প্রোটিন করতে। কার সাহায্য নেয়? সে এমআরএনএ এর সাহায্য নেয়। কার সাহায্য নেয় স্যার? শুধু এমআরএনএ না, সে আরেকজনের সাহায্য নেয়, টিআরএনএ। এই শব্দ বলতে আছে, টিআরএনএ হচ্ছে ট্রান্সফার আরএনএ। সে হচ্ছে আমাদের রাইবোজোম অণুগুলো ওই অ্যামাইনো অ্যাসিড গুলো ট্রান্সফার করে। এগুলো আমাদের সামনে একবার বিস্তারিত আলোচনা আছে প্রোটিন কেমনে তৈরি করে, বাট এখানে এসে জাস্ট কথা শব্দ দুটো উচ্চারণ করছে। প্রোটিন কেমনে তৈরি করে এটা একবার একটা ফ্লো চার্টে আছে, আমি যদি তোমাদের জাস্ট একটু নিয়ে দেখাই তাহলে তোমার ক্লিয়ার হবে জিনিসটা। আমি তোমার একটু প্রোটিন তৈরির প্রক্রিয়াটা দেখাই। আচ্ছা, এখানে তো এটার মধ্যে দাগানোর অপশনটা কই গেল? আচ্ছা, আমাদের এই অধ্যায়ের একদম শেষের দিকে তিনটা প্রক্রিয়া আছে। কয়টা প্রক্রিয়া স্যার? তিনটা। ধরো এই যে ডিএনএ আছে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, নাম শুনছো? ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা যায়, ডিএনএ থেকে আরএনএ তৈরি করা যায়, আরএনএ থেকে প্রোটিন তৈরি করা যায়। এই ডিএনএ থেকে ডিএনএ তৈরির আমরা বলছিলাম রেপ্লিকেশন। কি কেশন? তারপরে ডিএনএ থেকে আরএনএ তৈরির আমরা বলি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর আরএনএ থেকে প্রোটিন তৈরির আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। কি বলি? ট্রান্সলেশন। এই আরএনএ থেকে যে আমরা বলি প্রোটিন তৈরি করি, মূলত কোন আরএনএ থেকে তৈরি করি জানো? আরএনএ 5 প্রকার বলছিলাম, আমরা মূলত এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি করি। কই থেকে প্রোটিন তৈরি করি? প্রোটিন তৈরি করতে হলে কি লাগে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড গুলো কে নিয়ে আসে জানো? অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে হচ্ছে টিআরএনএ। তার নাম কি জানো? তার নাম হচ্ছে ট্রান্সফার আরএনএ। সে হচ্ছে ট্রান্সফার মানে কি, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এই ট্রান্সফার আরএনএ এর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড গুলো এনে দেওয়া। আনলে ওই অ্যামাইনো অ্যাসিডের সাহায্যে এমআরএনএ কি তৈরি করে দেয়? প্রোটিন। আর এখানে রাইবোজোম সাহায্য করে। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের প্রোটিন তৈরিতে কে কে কাজে লাগতেছে? রাইবোজোম লাগতেছে, এমআরএনএ লাগতেছে, টিআরএনএ লাগতেছে। ওকে। আর এই রাইবোজোম প্রক্রিয়াটার নাম কি, সরি প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম কি বলছিলাম? ট্রান্সলেশন। এই যে তোমার বইয়ের মধ্যে লেখছে, তাহলে ট্রান্সলেশন শব্দটা লাগবে। এবং এটা কোথায় এসে দেখছো? মেডিকেল ভর্তি পরীক্ষা 18-19-এ আসছিল। তাহলে প্রোটিন তৈরি প্রক্রিয়ার নাম কি? ট্রান্সলেশন। এবং এটা নিয়ে আমাদের বিস্তারিত সামনে পড়া আছে। আচ্ছা, এবার চলে আসো, এমআরএনএ নির্দেশ শব্দটা দেখ দাও। এমআরএনএ নাম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এমআরএনএ পূর্ণরূপ কি? তাহলে সে মেসেজ দেয়। আর মেসেজ মানে কি? একদম নির্দেশনা। তার নির্দেশনায় কার সাহায্যে? টিআরএনএ সাহায্যে। তাহলে এই শব্দ দুইটা দাগ দাও। এমআরএনএ দেবে নির্দেশনা আর টিআরএনএ করবে সাহায্য। এই দুইজনে মিলে পরে রাইবোজোমের সহায়তায় কি তৈরি হয়? প্রোটিন। তো এই একই কথা এখন বারবার খালি পেঁচাবে। এত তোমার আপাতত এত বিস্তারিত যাইও না, কারণ আমরা প্রোটিন তৈরির জন্য আলাদা করে পড়াই আছে বলছি। এই যে একটু আগে যে তিনটা শব্দ উচ্চারণ করছে, এটা নিয়ে 2 পেজ 4 পেজ পড়া, এটা নিয়ে 3-4 পেজ পড়া আছে, এটা নিয়ে 3-4 পেজ, এই অধ্যায়ের একদম শেষের দিকে। তখন তো আমরা বিস্তারিত পড়বই। এবার আসো,
নরমালি একটা কথা মাথায় রাখা লাগবে, রাইবোজোমের খন্ড কয়টা বলছিলাম? নরমালি দুইটা খন্ড আলাদা থাকে, কখনো একসাথে যুক্ত হয় না। কখন যুক্ত হয় জানো? যখন প্রোটিন তৈরি করতে যায় তখন দুইটা খন্ড একসাথে যুক্ত হয়, এর আগে কোনোদিন যুক্ত হয়? তাহলে স্বাভাবিক অবস্থা শব্দটা দাগ দাও, পৃথক থাকে দাগ দাও। তাহলে স্বাভাবিক অবস্থায় রাইবোজোমের খন্ডকে একসাথে একত্রিত থাকে না পৃথক হয়ে থাকে? বাট যখনই হচ্ছে ওরা প্রোটিন তৈরি করবে, প্রোটিন সংশ্লেষণ দাগ দাও, একত্রিত শব্দটা দাগ। যখন প্রোটিন তৈরি করতে যায় তখন কি হয়ে যাবে? একসাথে যুক্ত হয়ে যায়। নরমালি তারা কিন্তু আলাদা আলাদা থাকে, খন্ড দুটো একসাথে যুক্ত হয় না। এখন রাইবোজোমের 4টা স্থান আছে। কয়টা স্থান? 4টা স্থান। 4টি স্থান কোনটা? 4টা স্থানের নাম দিস কি কি? একটার নাম বলছে অ্যামাইনো অ্যাসাইল স্থান, দাগ দাও, এটা আরেক নাম এ স্থান। ওই যে অ্যামাইনো অ্যাসাইলের প্রথম অক্ষর এ, ওইটা থেকে আসছে এ স্থান। আরেকটা নাম হচ্ছে পেপটাইডাল স্থান, ওইটার আরেক নাম পি স্থান। ওই যে পেপটাইডের প্রথম অক্ষর পি, এটার নাম পি স্থান। আরেকটা নাম আছে নির্গমন স্থান, নির্গমন স্থান আরেক নাম ই স্থান। স্যার নির্গমন মানে বাইর হয়ে যাওয়া, নাম শুনছো না? এক্সিট, এক্সিটের প্রথম অক্ষর ই, ওখান থেকে সি স্থান। আরেকটা হচ্ছে এমআরএনএ সংযোগী স্থান। তাহলে কয়টা স্থান পাইছি? এখন আসতেছে 4টে স্থান দিয়ে। সমস্যাটা হয় কোন জায়গায় জানো? যে 4টে স্থানের নাম বলছে, আমি এই 4টে নিয়ে এখন তোমার বিস্তারিত বলা লাগতেছে। অথচ এটা নিয়ে বিস্তারিত বলার কথা কোথায় জানো? বিস্তারিত বলার কথা আমি যখন তোমার ট্রান্সলেশন পড়াতে যেতাম তখন। মানে এখন আইছে, কিন্তু তোমার মাথাতে কিছু ঢুকবে না, না আমার বুঝাইতে হবে। তো রাইবোজোমের যে কয়টা খন্ড বলছিলাম, তো এই যে ছোট খন্ডটা, এটা এমআরএনএ এর সাথে যুক্ত হয়। কার সাথে যুক্ত হয়? এই জন্য এটা আমরা বলি হচ্ছে এমআরএনএ স্থান। কোন স্থান? বাট বড় খন্ডটার মধ্যে আরো 3টা স্থান আছে। একটা বলে এ স্থান, একটা বলে পি স্থান, একটা বলে ই স্থান। একটু পাইছো না 3টা স্থান? তো এই স্থানের মধ্যে যেটা হয় এটার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান, লেখা আছে দেখো, এই যে অ্যামাইনো অ্যাসাইল, তাই না? এটার মধ্যে অ্যামাইনো অ্যাসাইল কই থেকে আসছে? এই যে একটা একটু আগে নাম শুনছিলে না, কি আরএনএ, টিআরএনএ। সে কি করে, কি আইনান দিয়া ধরে, এটা হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। এগুলো জিনিসটা কি, এসে অ্যামাইনো অ্যাসিড এসে নিয়ে আসে। কে নিয়ে আসে? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ। আইনা কই দেয় জানো? রাইবোজোম এই জায়গাটার মধ্যে দেয়। তাহলে অ্যামাইনো অ্যাসিড কোন জায়গায় আসে? এই জায়গায় আসে না? এই জন্য এই জায়গার নাম এই স্থান, অ্যামাইনো অ্যাসিড আসে এখানে। দেন অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন তৈরি কি একটা অ্যামাইনো অ্যাসিড লাগে না অনেকগুলো লাগে? অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড কি করে একসাথে যুক্ত হয় না? যুক্ত হওয়ার জন্য একটা বন্ধনের নাম বলছিলাম, পেপটাইড বন্ধন। কি বন্ধন? তাহলে এই অ্যামাইনো অ্যাসিড একটার সাথে একটা এই জায়গায় এসে যুক্ত হয়, একটা অ্যামাইনো অ্যাসিড সাথে আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটার সাথে আরেকটা এও যুক্ত হয়। তাহলে পেপটাইড বন্ধনটা কোন জায়গায় তৈরি হয়? এই জায়গায়। পেপটাইডের প্রথম অক্ষর পি, এখান থেকে এটার নাম হয়ে গেছে পি স্থান। কথা বোঝাতে পারতেছি? তারপরে কি হবে স্যার? প্রোটিন তৈরি হবে না? প্রোটিন তৈরি হওয়ার পরে হচ্ছে আমাদের ওই যে টিআরএনএ, টিআরএনএ তো ওদেরকে নিয়ে আসছিল। প্রোটিন তৈরি করার পর হচ্ছে আমাদের টিআরএনএ গুলো দিক দিয়ে বাইর হয়ে যায়। যে দিক দিয়ে বাইর হয়ে যায়, বাইরে হওয়া মানে কি এক্সিট, যে এই জায়গা দিয়ে বাইর হয়ে যায়, জন্য এটার নাম ই স্থান। বুঝতে পারতেছো? তাহলে কয়টা স্থান একটা রাইবোজোমের? 4টা স্থান। কয়টা? একটা হচ্ছে এমআরএনএ এর জন্য, ওইটা ছোট খন্ড বরাদ্দ। আর বড় খন্ডের মধ্যে আবার কয়টা স্থান? একটা নাম এ স্থান, একটা নাম পি স্থান, একটা নাম ই স্থান। ঠিক আছে স্যার? এই হচ্ছে রাইবোজোমের 4টা স্থান, ভুল করা যাবে না। তাহলে সাবধান, রাইবোজোমের বড় খন্ডের মধ্যে কয়টা অংশ? 3টা। ছোট খন্ডের মধ্যে কয়টা অংশ? 3টা। কিন্তু যদি বলে রাইবোজোমের স্থান কয়টা, তখন অ্যান্সার হবে 4টা। ক্লিয়ার? ওকে, আবার চলে আসো। আবার আরেকটা ডেফিনেশন, সেম ডেফিনেশন রিপিট হইতাছে। একটু আগে পড়ছিলাম কিনা, পলিরাইবোজোম, পলিজোম। কারে কয়? একটা রাইবোজোম না অনেকগুলো রাইবোজোম? অনেকগুলো রাইবোজোম একসাথে কি বলে? পলিরাইজোম। তো একবার এই ডেফিনেশন পড়ছি না পড়ি নাই? আরেকবার পড়বো আমরা না, এক জিনিস আমরা 2বার পড়ি না, শেষ। এবার আসলে রাসায়নিক গঠন। কি গঠন? মানে রাসায়নিক ভাবে এটা কি কি দিয়ে তৈরি, কি কি যৌগ দিয়ে তৈরি। একটু আগে আমরা পড়ে বলছিলাম 2টা যৌগ দিয়ে তৈরি। 2টা যৌগ না, 2টা জিনিস দিয়ে তৈরি। আরএনএ, প্রোটিন, মনে আছে? আচ্ছা, তো রাইবোজোম প্রধানত হচ্ছে কি দিয়ে তৈরি? প্রোটিন এবং আরএনএ দিয়ে তৈরি। আর আরএনএটা কোন আরএনএ বলছিলাম? আর। এখন এটা কোনটা কতটুক থাকে? প্রোটিন কতটুক থাকে, আরএনএ কতটুক থাকে? তো প্রোটিন আরএনএ দুইটা থাকে 1 অনুপাত 1। এটা ভুল করতে যাবে না, স্টার দিয়ে রাখো এটা। তো রাইবোজোমে প্রোটিন আর আরএনএ এর অনুপাত কত স্যার? 1। এখন আসো, আমরা একটু আগে বলছিলাম, আমরা যদি আমাদের ওই 4টাতে আবার যাই, খেয়াল করো। এই যে 70S রাইবোজোমের আরএনএ কয় প্রকার? আর 80S রাইবোজোম আরএনএ কয় প্রকার? তাহলে আরএনএ গুলো আমার জানতে হবে না? এই যে আমরা যদি আমাদের এটাতে চলে যাই, মেইন বইয়ে খেয়াল করো, 70S রাইবোজোম আরএনএ যে 3 প্রকার, আরএনএ 3টার নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে 23S, একটা হচ্ছে 16S, আর একটা হচ্ছে 5S। তাহলে কয় প্রকার আরএনএ থাকে 70S এ? 3 প্রকার। কত কত? 5, 16, 23 মনে রাখা লাগবে। কিছু মনে রাখতে বলো, অন্তত 3 প্রকার, এটা মনে রাখো, এটা ভুল করো না স্যার। কিছু মনে না রাখতে বলো, অন্তত 3 প্রকার, এটা মনে রাখো। আর কত প্রকারের প্রোটিন থাকে স্যার বলছিলাম? 52 প্রকার। এটা 25টা দিয়ে রাখো, অলরেডি আমরা পড়ে বলছি এগুলো। 80S কি এমন না 4 প্রকার আরএনএ বলছি? তাহলে 80S কত প্রকার? 4 প্রকার। 4টি শব্দ রাখুন, দেখো 4 প্রকার কি কি? একটা হচ্ছে 5S,
একটা হচ্ছে 5.8s, একটা হচ্ছে 18s আর একটা হচ্ছে 28s। দুইটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে, খালি একটাই কমন আছে, 5s আর 5s কমন। আর প্রোটিন 80s প্রোটিন কয় প্রকার বলছিলাম? 80 প্রকারে, 80 প্রকারের পাশিস্টার যেটা, এগুলো ভুল করো না স্যার। এবং স্যার এটার চাইতে দেখো, তুমি আমার বলো এটার চাইতে একটু গোছানো ছিল না জিনিসটা? তো একটা নোট তোমার এমনি মেইন বইয়ের, স্যার মেইন বইয়ের বিকল্প না কিন্তু এই নোট, এটা এটা মেইন বইয়ের সহায়ক। তুমি মেইন বই পড়বা, এটা তোমার সাহায্য করবে, এখানে গোছানো দেওয়া আছে এতটুকু। ওকে, এবার আসো আর কি থাকতে পারে। একটা এনজাইম থাকে, এনজাইমের নাম কি? আরএনএজ এনজাইম। 2-3টা থাকতে পারে, তাহলে আরএনএজ শব্দটা রাখবে। যেহেতু এখানে আরএনএ থাকে, আর আরএনএ এর কাটার জন্য বা জোড়া লাগানোর জন্য যে এনজাইম কাজ করে এটা বলে আরএনএজ এনজাইম। কি এনজাইম? তা আরএনএজ এর কাজ কি? আরএনএ এর কাটা অথবা কি করা? জোড়া লাগানো। আচ্ছা, আর কি থাকে? বিভিন্ন আয়ন থাকে, আয়নের নাম ডাক দিও না, লাগবে না এই আয়ন। এবার আসো স্যার, আমরা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ খাই না, নাম শুনছো না? এই যে টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাই। অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে অ্যান্টিবায়োটিক ওষুধের কাজ কি জানো? অ্যান্টিবায়োটিক ওষুধগুলোর কাজ হচ্ছে প্রোটিন তৈরি বন্ধ করে দেওয়া। কি তৈরি বন্ধ করে দেওয়া? আমি যে তোমার একটু বলি, এই যে আমরা যেখানে প্রোটিন তৈরি করছিলাম, এই প্রোটিন আবার কার জন্য কাজ করে জানো? জিনের জন্য কাজ করে। কার জন্য? আর তোমার দেহের সকল বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে জানো? এটা তো জানো। এই প্রোটিন মূলত জিনের উপর যে কাজ করে। এখন যদি স্যার প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়, জিন কি আর কাজ করতে পারবে? আর জিন না কাজ করলে কি কোনো জীবাণু তোমার রোগ সৃষ্টি করতে পারবে? তোমার দেহে যে জীবাণু রোগ সৃষ্টি করে, এটা কে যায়? ওই রোগ সৃষ্টির জন্য কে দেয়? ও দেহের জিনে তো দেয়। স্যার তুমি কেমনে কথা বলো, তোমার দুই চোখের দূরত্ব কত, তোমার হাসি কেমন, তোমার চুলের কালার কেমন, তোমার চোখের পিউপিল কেমন, সবই কে নিয়ন্ত্রণ করে? তো এটা কি আমার জন্য নিয়ন্ত্রণ করে না সবার জন্য সিস্টেম? ব্যাকটেরিয়া বলো, ভাইরাস বলো, সবার জিন একই রকম, সবার জিন সবার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এখন স্যার কোনো একটা জীবাণু ওই জিনের যদি তুমি নষ্ট করে দিতে পারো, তাহলে কি সে রোগ সৃষ্টি করতে পারবে? জিনেরও নষ্ট করা যায় কথা, প্রোটিনটা নষ্ট করা এক কথা না। কারণ প্রোটিন নষ্ট করে দিলে তো জিন কাজ করতে পারবে। কিন্তু প্রবলেম হইতেছে, তুমি যে ব্যাকটেরিয়ার প্রোটিন ধ্বংস করতে যাও, এই ওষুধটা খাইলে তো তোমার দেহের প্রোটিনও নষ্ট হয়ে যেতে পারে না? পারে না? সমস্যা হইতে পারে না? কারণ রাইবোজোম তো তোমার দেহ আছে না নাই? ব্যাকটেরিয়ার দেহ আছে না নাই? তুমি কারে মারার জন্য ওষুধটা খাইতেছো? ব্যাকটেরিয়ারে। কি করবে ওষুধটা? যাইয়া ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি কি করে দিবে? বন্ধ করে দিবে। কিন্তু যদি তোমার প্রোটিন তৈরি বন্ধ হয়ে যায়, মজার বিষয় হচ্ছে আমাদের ওই যে বলছে এখানে ব্যাখ্যা আছে, আদি কোষের রাইবোজোম রাসায়নিকভাবে পৃথক ধরনের। আদি কোষের রাইবোজোম কত এস? 70। আমাদেরটা কত এস? তো ওষুধ বানানোর সময় ওইভাবে বানায়, ওইটা খালি 70s এর উপরে কাজ করে, 80s এর উপরে কাজ করতে পারে। যখন ওই ওষুধ খাইলে তোমার রাইবোজোমের কোনো ক্ষতি হবে না। কার রাইবোজোমের ক্ষতি হবে? ব্যাকটেরিয়া রাইবোজোম। তার কারণে ব্যাকটেরিয়া রাইবোজোম আর কি তৈরি করতে পারবে না? প্রোটিন তৈরি করতে না বলে জিনও কাজ করবে না, জিন না কাজ করতে বলে সে আর রোগ সৃষ্টি করতে পারবে। এটাই বলছে যে ওদের রাইবোজোম রাসায়নিক ধরনের, পৃথক ধরনের, যার কারণে টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন যে অ্যান্টিবায়োটিক ওষুধ আছে, ওরা কার প্রোটিন তৈরি বন্ধ করে দেয়? ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি বন্ধ করে। বাট মানুষের প্রোটিন তৈরির কোনো বাধা সৃষ্টি করে, এই জন্য আমাদের কোনো ক্ষতি হয় না, যা ক্ষতি কার হয়? ব্যাকটেরিয়া। তাই যদি খ নাম্বারে চলে আসে যে অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে, অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে মানুষের প্রোটিন তৈরিতে কোনো বাধা হবে কিনা? না, মানুষের কোনো সমস্যা হবে না। কার সমস্যা হবে? ব্যাকটেরিয়া। এভাবে আমরা রোগ থেকে মুক্তি পাই। আচ্ছা, এখন আসো রাইবোজোমের উৎপত্তি, এটা কই থেকে তৈরি হয়? রাইবোজোম আদি কোষে একভাবে তৈরি হয়। প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে আদি কোষ আর প্রকৃতি কোষের জন্য আলাদা করে পড়া লাগে। রাইবোজোম আদি কোষে তৈরি হয় ডিএনএ থেকে, ডিএনএ শব্দটা থাকবে। কিন্তু প্রকৃতি কোষে দেখ দাও, প্রকৃতি কোষে তৈরি হয় আলাদা আলাদাভাবে তৈরি হয়ে নিউক্লিয়াসে চলে হয়, নিউক্লিয়াসে চলে আসে। তো নিউক্লিয়াস শব্দ থাকবে। সহজ কথা দুইটা কথা মনে রাখো, আদি কোষে তৈরি হয় ডিএনএ থেকে। ডিএনএ নাম শুনতো না? যে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ডিএনএ দিয়ে তৈরি। আদি কোষে তৈরি হয় ডিএনএ থেকে, আর প্রকৃতি কোষে তৈরি হয় কি থেকে? নিউক্লিয়াস থেকে। এই দুইটা কথা মনে রাখো, তাইলে চলবে, আর কিছু লাগবে না। আর একটু আগে আমরা বলছিলাম রাইবোজোমের যে খণ্ড দুইটা, এটা কি যুক্ত থাকে না আলাদা থাকে? যখন প্রোটিন তৈরি করতে যায় তখন যুক্ত হয়, ওইটাই বলছে, তাকাইও না। যে পলিপেপটাইড তৈরি শুরু হওয়ার পর আগ পর্যন্ত রাইবোজোম কি থাকে, তো এগুলো আমরা বারবার দেখাবো না, এক জিনিস দুইবার দেখাবো। লাস্ট পর আজকের সেটা হচ্ছে রাইবোজোমের কাজ। কি স্যার? রাইবোজোমের কাজ। ডাব্লিউ লেখে উল্লেখ দেবে রাইবোজোমের কাজ। রাইবোজোমের গঠন আসতে পারে, তবে ভৌত গঠন রাসায়নিক গঠন আলাদা আসবে না, দুটো একসাথে আসবে। কেন? কারণ ভৌত গঠন লেখা কম, যার কারণে শুধু গঠন বলবে, তখন তোমার ভৌত গঠনও লিখতে হবে, রাসায়নিক গঠন। তবে রাইবোজোমের কাজটা পরীক্ষা আসো কাজ কি কি? ওর প্রধান কাজ, একটা কাজই হচ্ছে প্রধান, কি বলছি? প্রোটিন তৈরি করা। তাহলে প্রোটিন সংশ্লেষণ করা, এটা ভুল করা যাবে না স্যার। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে এটা। এই জন্য ওটা কি ফ্যাক্টরি বলা হয় স্যার? এগুলো যে কত পরিমাণে পরীক্ষা আসে, কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কারে। আরেকটা আছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। কার্বোহাইড্রেট মানে কি? শর্করা, শর্করা তৈরি কারখানা। আচ্ছা, গোলকি বডিরে বলা হয় এটা না।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা আছে ট্রাফিক পুলিশ বলা হয়। আচ্ছা খেয়াল করো, যাই হোক আমরা সামনে যাবো। এখন আসো কি বলছে, প্রোটিন সংশ্লেষণের শুরুতে এমআরএনএ আদি কোষের 30S এবং প্রকৃতি কোষের 40S সাব ইউনিটের সাথে সংযোগ স্থাপন করে। আমরা একটু আগে যখন ছবি আঁকছিলাম মনে আছে, এটা কি খণ্ড? ছোট খণ্ড। ছোট খণ্ডের সাথে কে যুক্ত হয়েছিল? আর ছোট খণ্ড আমাদের জন্য কত এস, আর আদি কোষের জন্য কত এস? বড় খণ্ডটা আমাদের জন্য কত এস, আদি কোষের জন্য কত এস? তাহলে ছোট খণ্ডটা কত কত? আদি কোষের 30 আমাদের। তো এটাই তো বলছে এখানে যে প্রোটিন তৈরির শুরুতে এমআরএনএ কোন খণ্ডের সাথে যুক্ত হয়? 40S এবং কার সাথে? আর 40-30S কি ছোট খণ্ড না বড় খণ্ড? তাহলে আমি বলছিলাম না এমআরএনএ কোন খণ্ডের সাথে যুক্ত হয়? ছোট খণ্ডের সাথে। বলছিলাম কিনা কথাটা স্যার? তাহলে প্রোটিন তৈরি শুরুর আগে এমআরএনএ কোন কোন খণ্ডের সাথে যুক্ত হয়? আদি কোষের জন্য 30S আর প্রকৃতি কোষের জন্য 40S। আচ্ছা, এর পরবর্তীতে আদি কোষের 30S এর সাথে কত এস মিলে? এটা আমরা জানি, লাগানোর দরকার নাই। দুইটা মিলে কত এস হয়ে যায়? এগুলো পড়ছি না পড়ি নাই আমরা? আর প্রকৃতি কোষের 40 এর সাথে কত যুক্ত হয়? দুইটা মিলে কত হয়ে যায়? এগুলো আমরা জানি, এগুলো লাগানোর দরকার নেই। তবে তোমার এটা মনে রাখা লাগবে, এমআরএনএটা কোন খণ্ডের সাথে যুক্ত হয়? ছোট। এটা মনে রাখতে হবে। এমআরএনএ কোন খণ্ডের সাথে যুক্ত হয়? ছোট। কত সাথে? 30 এর সাথে আর 40 এর। আচ্ছা, এবার আসো। তবে আমার মতামত এগুলো এখানে এইভাবে না লেখলো, কারণ প্রোটিন নিয়ে তো আলোচনা আমাদের সামনে আছেই, কেমনে তৈরি করে। কিন্তু এখানে কেমনে প্রোটিন তৈরি হয় না একবার পুরোপুরি ব্যাখ্যা করছে, না ব্যাখ্যা করে না। কি করছে? মাঝামাঝি এসে একটু একটু করে লিখে রাখে। মাঝামাঝি করলে তো পোলাপানি বুঝে না, ব্যাখ্যা করা লাগে। ব্যাখ্যা করতে গেলে টাইম যায় বেশি, পোলাপানিকে স্যার বুঝি না। আলোচনা কখন করলে ভালো বোঝা যায়? একবারে যদি পুরোটা দেওয়া থাকতো। একটা প্রসেস আছে, প্রোটিন তৈরি একটা লম্বা প্রসেস আছে, ওইটা প্রসেসটা পড়লে আমরা একবার পুরোপুরি বুঝতে পারি। আচ্ছা আর কি কাজ? ঠিক আর কোনো কাজ করে? হ্যাঁ স্যার, সে গ্লুকোজের ফসফোরাইলেশনে সহায়তা করে। ফসফোরাইলেশন শব্দ থাকতো। এখন তোমার মনে থাকবে ফসফোরাইলেশন মানে কি? স্যার ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট নাম শুনছো না, বা ফসফরাস তো নাম শুনছো। কোন যৌগের সাথে ফসফরাস যুক্ত করা বলে ফসফোরাইলেশন। কি বলছি? যে কোনো যৌগের সাথে দিয়ে হয়ে যায়। তোমরা কি এডিপি নাম শুনছো? এডিনোসিন ডাইফসফেট। ওইটার সাথে যদি একটা ফসফেট যুক্ত করো কি হয়ে যায়? এটিপি। এই প্রক্রিয়াটাও একটা ফসফোরাইলেশন। কেন? কারণ এখানে একটা কি যুক্ত হয়েছে? ফসফেট। এবার যে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে আমরা এই প্রক্রিয়াটা কি বলি? এবং গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়। এটা আমরা কোথায় পারবো আমি বলে দেই। শ্বসন আছে না, শ্বসনের 4টা বিক্রিয়ার নাম শুনছো না? শ্বসন, আর কি গ্লাইকোলাইসিস আছে, তারপরে হচ্ছে এসিটাইল কোএজিস্টিক ক্র্যাবস চক্র, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার। আবার সালোক সংশ্লেষণ আসছে না, নাম শুনছো না? ওখানে তিন ভাবে হইতে পারে। তোমরা নাম শুনছো কেলভিন চক্র, হ্যাচো স্ল্যাক চক্র, আর একটা ছিল ক্যাম চক্র। তার মধ্যে কেলভিন চক্র, হ্যাচো চক্র, ক্যাম চক্র এগুলো হচ্ছে সালোক সংশ্লেষণ বিক্রিয়া। ওই বিক্রিয়াগুলোর মধ্যে গ্লুকোজের সাথে ফসফেট যুক্ত হয়। কি যুক্ত হয় স্যার? ফসফেট। আবার শ্বসনের মধ্যে যুক্ত হয়। তো এই প্রক্রিয়াগুলো আমরা কি বলি স্যার? ফসফোরাইলেশন। আচ্ছা যাই হোক, আর কোথায় সহায়তা করে? দেখো স্নেহ জাতীয় পদার্থ বিপাক শব্দ। দেখো বিপাক মানে পরিপাক। বিপাক মানে কি? আমরা খাবার খাই না, খাবার হজম হয় না, এই হজমটার আমরা কি বলি? পরিপাক। তবে কোষের এটার আমরা পরিপাক করি না, কোষের এটার আমরা বলি কি? বিপাক। আমাদের কোষের যে আমরা যে খাবার খাই, এটা খাবারটা কোথায় হজম হয়? পেটের ভিতরে, এটার আমরা বলি পরিপাক। আম্মুরা যে রান্না করে এটার কি বলি? পাক। আমাদের পেটে যেটা হয় এটার কি বলি? আর কোষে যেটা হয় এটার বলি বিপাক। কথা বলতে পারছি? সে লিপিড জাতীয় খাবারের বিপাকে সহায়তা করে, শর্করা না কিন্তু লিপিড। এবার আসো, আর 2টা কাজ আছে। সে এমআরএনএ কে নিউক্লিয়েজ এনজাইম আর পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইম, এই শব্দ 2টা রাখলাম, দেন বুঝাইতেছি আমি। এমআরএনএ কে নিউক্লিয়েজ এনজাইম আর পলিপেপটাইড কে প্রোটিওলাইটিক এনজাইম ক্ষতিকর ক্রিয়া থেকে রক্ষা করে থাকবে। স্যার একটু আগে বলছিলাম প্রোটিন তৈরির জন্য কি কি লাগে? রাইবোজোম তো লাগে। এমআরএনএ লাগে কিনা? টিআরএনএ লাগে কিনা? এমআরএনএ এসে তো সবার আগে কার সাথে যুক্ত হয়েছিল? কোন খণ্ডের সাথে? কিন্তু এখানে একটা এনজাইমের নাম দিছে, এনজাইমের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস এনজাইমের কাজ কি জানো? সে ওই যে নিউক্লিক অ্যাসিড আছে না, নিউক্লিক অ্যাসিডে ভাঙা ফেলে। আর এমআরএনএ কি একটা নিউক্লিক অ্যাসিড না? নিউক্লিক অ্যাসিড না। আরএনএ মানে কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, নাম শুনতো না? ডিএনএ মানে কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক। তো এই নিউক্লিয়াস এনজাইম আরএনএ ডিএনএ কাটতে ফেলতে পারে, ভাঙা ফেলতে পারে। এখন এই নিউক্লিয়াস যদি এমআরএনএ ভাঙা ফেলে, এমআরএনএ সে কি আর ছোট খণ্ডের সাথে যুক্ত হতে পারবে? ছোট খণ্ডের সাথে যুক্ত না হলে প্রোটিন তৈরি হবে? তাহলে রাইবোজোম কি কাজ করতে পারলো? এই জন্য সে এমআরএনএ রক্ষা করে। কারণ এমআরএনএ তারা কি তৈরিতে সহায়তা করতেছে? যে তোমার সাহায্য করতেছে, তুমি তারা সাহায্য করবে না। রাইবোজোমে কি ব্যাকটেরিয়া বলে? প্রোটিন ব্যাকটেরিয়া। তো সে প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরিতে কে সাহায্য করতেছে?
তো এমআরএনএ এর যদি আইসা আরেকজনে কয় তোমার আমি এখন ভাঙ্গিয়ে বলে মাইরা ফেলবো, তাহলে তো রাইবোজোম যায় কি সেখানে সাহায্য করবে না? ওই যখন হচ্ছে বাংলা সিনেমার মধ্যে নায়িকারা যখন গুন্ডা ধরে নিয়ে যায়, নায়িকা চিৎকার মারলে দেখো না, মানে হ্যাঁ একবার যত দূরে থাকুক 1 মিনিটের মাথা মধ্যে চলে আস, ওই রকম আর। একইভাবে ধরো এমআরএনএ এর বাঁচাই দিছে, ঠিক আছে, এমআরএনএ আবার কি তৈরি করতে সাহায্য করছে? প্রোটিন। এবার প্রোটিন তৈরি হয়ে গেছে, ধরো এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা অ্যামাইনো অ্যাসিড, আরেকটা অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে বলছিলাম? পলিপ্যাপটাইড। এই মোবাইল অফ করো, পলিপ্যাপটাইড। তাহলে প্রোটিন তৈরি হয়ে গেছে। এখন যদি আরেকজন এসে প্রোটিনে ভাঙ্গিয়া দেয় তাহলে কি হইলো? তুমি এত কষ্ট করে একটা বাড়ি তৈরি করছো, তোমার বাড়ি যদি ভাঙ্গিয়া দেয় তুমি মানবা? তোমার বাড়ি তৈরির আগে বাধা দিলেও তুমি রাগ করবা? বাড়ি তৈরি করে ফেলছে আবার ভাঙলো তো রাগ করবা নাকি? তো ধরো প্রোটিন তৈরি হয়ে গেছে, পলিপ্যাপটাইড চেইন। পলিপ্যাপটাইড চেইন মানে প্রোটিন। এটা কি মালার মতন আছে দেখতে, চেইনের মতো না? এই জন্য বলে পলিপ্যাপটাইড চেইন তৈরি হয়ে গেছে। আবার এটারও একজন ভাঙতে আসে, ওর নাম হচ্ছে প্রোটিওলাইটিক এনজাইম। কি এনজাইম? তার বায়োলজিতে লাইটিক মানে কি বুঝো? লাইটিক মানে লাইট বুঝো না, লাইটিক মানে হচ্ছে ভেঙে ফেলা। লাইটিক মানে কি বোঝায়? ভেঙে ফেলা। আর প্রোটিওলাইটিক মানে কি বুঝো? সে হচ্ছে প্রোটিন রে ভাঙে ফেলে। কারে ভাঙে ফেলে? তাহলে প্রোটিওলাইটিক এনজাইম কারে ভাঙে? প্রোটিন রে ভাঙে। কারে ভাঙে? তো রাইবোজোম কি চাইবে প্রোটিন ভাঙে যাক? এত কষ্ট করে সে প্রোটিন তৈরি করছে, সে চাক আরেকজন প্রোটিন ভেঙে ফেলে না। এই জন্য সে প্রোটিন রে কার হাত থেকে রক্ষা করে? প্রোটিওলাইটিক এনজাইমের হাত থেকে। আর এমআরএনএ এর কার হাত থেকে রক্ষা করে? নিউক্লিক এনজাইম। এই হচ্ছে রাইবোজোমের কাছে। এই হচ্ছে আমাদের রাইবোজোম নিয়ে। আদ্যপান্ত আরো কিছু আছে নাকি? ও না, এটা লাগবে না, এখান থেকে কিছু লাগবে না। তা আজকে স্যার এতটুকুই। আমরা নেক্সট ক্লাস আছে গোলকি বডি লাইসোজোম, দুইটা পড়বো একসাথে। আজকে বড় ছিল, এর জন্য একটাই পড়ানো হয়েছে, ঠিক আছে? আপনারা দুইজন একটু বইসেন, আপনি একটু বইসেন।